নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক বাণী রায়ের লেখা গল্প কোনো এক মলি দত্ত। তাহলে শুরু করি। গল্পের নাম কোনো এক মলি দত্ত। শূন্যে হাতখানা পড়ল। একটু আঁকড়ে ধরবার চেষ্টা সামান্য কিছুক্ষণ। মলিনা দত্ত একটু চিন্তা করলেন। প্রত্যহ খাটখানা সারিয়ে নিতে ছুতোর মিস্ত্রি ডাকবার কথা মনে হয়, আবার মিলিয়ে যায় বিস্মরণে। রাত্রে শুতে যে রোজ অনুভব করেন, আজও হয়নি। পিতৃদত্ত জোড়া খাটখানায় মাতার সহশয়নে অভ্যস্তা ছিলেন চিরকুমারী মলিনা দত্ত। মাতা গত হয়েছেন বহুদিন আগে, পিতা গত হয়েছেন কয়েক বছর হলো। তারপর বাড়িতে একা তিনি। পুরাতন চাকর একটি আছে, তারও অথর্বপ্রায় অবস্থা, ছুটি দিলেই হয়। কিন্তু তাহলে থাকবে কে? সহোদরা দিদি বিদেশে, তার ছেলে মেয়ে কলকাতায় কলেজে পড়ে, হস্টেলে থাকে তারা। কাছে রাখতে মলিনা রাজি হননি। ভাইঝি যমুনার ভার নিতে রাজি হননি, বেপরোয়া কন্যা। খাটের মাথার কাছে কারিকুরি করা মাথালের সঙ্গে লাগানো ছোট খানিকটা হাতল। বিছানা থেকে উঠবার সময়ে কোমলাঙ্গি বা বিলাসী ভর রেখে পা মেঝেতে দেবেন, সেটাই মধ্য দিয়ে চির খেয়েছে। হাতের ভর সইবে না আর, চট করে ভেঙে যাবে। কয়েকদিন ধরেই সাবধানে বিছানা ছেড়ে উঠছেন মলি দত্ত ওরফে মলিনা দত্ত, হাতলটা বাঁচিয়ে বাঁচিয়ে। প্রথম স্মৃতি মাতার পাশে এই প্রাচীন খাটখানিতে শয়নের। তাই জীর্ণ হলেও বুড়ো চাকর রুইদাসের মতো সযত্ন আদর তার। পেনশন মেলেনি। পিতার মৃত্যুশয্যায় পিতার নির্দেশে সমস্ত কিছুর মালিকানা পেয়েছেন। দিদির অনেক থাকলেও দিদি অসন্তুষ্ট। অবশ্য উইলের নির্দেশে মলি দত্তের তিরোভাবের পরে বাড়ির উত্তরাধিকার আসবে যমুনার ওপর। ভাবতেও ভালো লাগে না। ডাক্তারবাবু বলেছেন সর্বদা ওজন কমিয়ে চলতে। অনেক দিনের হৃদয় বিশ্বাসঘাতকতা করতে পারে। হৃৎস্পন্দনের অনিয়মিত জ্যোতি মাঝে মাঝে স্মরণ করিয়ে দেয়। সকালে আস্তে একতলায় নেমে কাছের পার্কে 1 মাইল মতো আন্দাজে সমতল ভূমিতে হাঁটা প্রয়োজন। নিত্যকার করণীয় কর্ম মলি দত্তের। তাড়াতাড়ি কি পড়লেন কি নিলেন চিন্তা না করে বেরিয়ে পড়লেন মলি দত্ত ঊর্ধ্বশ্বাসে। আজ দেরি হয়ে গেছে। রাস্তায় লোকজন বেশি নেই। একই শীতের সকাল, তাই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ছাতা হাতে মলি দত্ত এসেছেন। পা টিপে টিপে চলতে হচ্ছে। না এলেই পারতাম, শরীর ভারী হয়ে গেছে, পাটা পিছলে গেলে বিপদ। আগের মতো ভারসাম্য এখন রাখা সম্ভব হয় না। নিজের আরামদার ঘরটির কথা মনে হলো। পুরনো খাটের পাশে আছে ফুলদার একখানি সোফা। সকালে ফিরে গেলে টিপাই টেনে রুইদাস চায়ের ট্রে রাখে। মায়ের আমলের হালকা ডিমের খোলার মতো চায়ের কাপ। চা খাওয়া যেন উৎসব। কেন এই শীতে এলাম? শরীরটা ভালো লাগছে না। ভোরবেলা বিছানা ছেড়ে উঠবার সময় কেমন যেন বুকের মধ্যে চিনচিন করছিল। খাটের হাতলে জোর না দেবার কথা মনে থাকে না। ভোরবেলা ঘুমে জড়ানো মনে অত সযত্ন সন্তর্পণ কর্মপদ্ধতি স্থান পায় না। জোরই দিয়েছিলেন হাতলে, মনে আছে। জোর দিয়েই মনে পড়ে গেল। বুকের মধ্যে চিনচিনানির জন্যই বেসামাল হয়ে পড়েছিলেন একটু। তক্ষুনি মাথাটা কেমন ঘুরে গেল বন বন করে। গোটা ব্রহ্মাণ্ড যেন নেচে উঠল চোখের সম্মুখে। শূন্যে হাত পড়ে বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। আঁকড়ে ধরলেন খাটের বাজু। খানিকটা চেষ্টার পরে কিছুক্ষণ সারা বিশ্ব অন্ধকার হয়ে গেল অকস্মাৎ। তালগোল পাকিয়ে সাদা নিরালম্ব শূন্যতা। কতক্ষণ মনে নেই। সামলে নিয়েছেন ভাগ্যে।
আজই ছুতোর মিস্ত্রিকে খবর দিতে হবে, আর অবহেলা করা চলবে না। ডাক্তারবাবুকেও জানাতে হবে। আর একবার যে হার্ট অ্যাটাক হয়েছিল সেও এমনি করে শুরু হয়। ভাগ্যি সামলে নিয়েছেন। পতন ও মূর্ছা দুটোই ধাতে পোষায় না। হঠাৎ যমুনার কথা মনে পড়ে গেল। প্রেম ভাসিন নামক পাঞ্জাবি যুবকটির সঙ্গে বড় বাড়াবাড়ি করছে। সহশিক্ষার কলেজে দিতে বারণ করেছিলেন মলি দত্ত, কিন্তু মেয়ে পড়ায় নাকি দিগ্গজ হবে, তাই সেই বিশেষ ধারালো কলেজটি ছাড়া চলবে না। আরে, তার আগেই যদি লোফারকে বিয়ে করে ফেলে! হাত মুঠো করলেন মলি দত্ত। বাবার একমাত্র নাতনি ছিল চোখের মণি বাবার, তাই বাড়িখানি নাতনির নামে মলির পরে দিয়ে গেছেন। ব্যাংকের টাকা ও শেয়ারগুলো আছে নাতির নামে, সেও অবশ্য মলির অন্তর্ধানের পরে। দেরি আছে। ৩৮ বছরের চিরকুমারী মলি দত্ত সহজে মরছেন না, তাই বোধহয় যমুনার এত আক্রোশ। বাড়িখানি পেলে নিচে ভাড়া বসিয়ে ওপরে পাঞ্জাবি লোকটাকে নিয়ে থাকতে পারে এখনই। রোজগারের কোনো দরকার হয় না। দেব না, দেব না, বাবার নাতনিকে লোফার বিয়ে করতে দেব না। আমি ত্যাগ করিনি ওর মুখের দিকে চেয়ে। বাবা দুচক্ষে বিবাহ বিপ্লব দেখতে পারতেন না, তবু তো আমার ক্ষেত্রে অসবর্ণ মাত্র ছিল। আর এখানে তাই যমুনা আছে হস্টেলে, মাসি তার দায়িত্ব নেয়নি। সন্তর্পণে পা ফেলে চলেছেন মলি দত্ত। জীবনে বড় মায়া তার। কার জন্য জানি না, এখনও জীবনকে ধরে রাখতে সাধ যায় দীর্ঘদিন। এখনও যেন আশা শেষ হয়ে যায়নি, আকাঙ্ক্ষার শেষ সীমা তিনি দেখেননি। দিদি বিরক্ত, অনেক টাকা জামাইবাবুর, তথাপি তিনি মলির সর্বস্বের মালিক হওয়াটা সহ্য করতে পারেন না। বনপো বঞ্ঝি দিন গুনছে মাসির তিরোভাবের, বহু টাকা পাবে কিনা। কিন্তু দেরি আছে, ওদের জব্দ করবার জন্যই দীর্ঘদিন বাঁচবেন মলি দত্ত। যমুনা ওর মায়ের বাড়ি বসে গেছে, এ কথা ভাবতে ভালো লাগে না তার। সেই অতি পরিচিত, অতি প্রিয় অন্তরঙ্গ কোণা, বারান্দা, ঘর ভরে উদ্যত হৃদয়হীন যমুনার লীলা চলছে, তিনি কল্পনায় দেখেই শিহরিত। রাস্তায় কুয়াশা, অন্ধকার, লোকজন দেখা যাচ্ছে না। ক্রমাগত চলছেন মলি দত্ত নানা কথা ভাবতে ভাবতে। বহু পথই চলেছেন। বাবাকে কতদিন দেখি না। গলার কাছে একটা শক্ত ডেলা উঠে এলো। মৃত্যু যদি বাবাকে দেখায়, তবেই মৃত্যু মহীয়ান হয়ে উঠবে। অন্যথায় সে কি? নিরালম্ব শূন্যতা। সমস্ত জীবন মলি দত্তের এখন নিরালম্ব শূন্যতায় পরিব্যাপ্ত। শূন্য এই পথ চলা, শূন্য, শূন্য সব। বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি। আজই ছুতোর ডেকে খাট সারাবো, ডাক্তারবাবুকে দেখাবো। একটু হলেই ভোরবেলায় গিয়েছিলাম আর কি। ভাগ্যে ছিল কোনো মতে উদ্ধার পেলাম। বাড়ির দরজায় হনহন করে এলেন মলি দত্ত। দরজা খোলা। এত সাবধান করে দেওয়া সত্ত্বেও এই সাত সকালে দরজাটা হাট করে খুলে রেখেছে। দেখো, বুড়ো হয়ে রুইদাস একদম কাজের বার। এতই বুড়ো হয়ে গেছে যে মনে হয় যে কোনো সময়ে লয়প্রাপ্ত হবে। কিন্তু ওকে ছুটি দেওয়া চলে না। সেই যে তেতলার চিলেকোঠার ঘরটিতে থাকে, তাতেই তো ভরসা। যমুনা যা বেপরোয়া, হয়তো ওর অনুপস্থিতির সুযোগে একদিন একটা করে তালা এঁটে দখলসত্ত্ব ঝুলিয়ে দেবে। যমুনার ভাই শতদ্রুও তেমনি। আচ্ছা নাম রেখেছে দিদি। পাঞ্জাবে স্বামীর কাজ, পঞ্চনদীর দেশ, তাই কি ছেলেমেয়েদের নাম নদী দিয়ে রাখে কেউ? অন্যমনস্কভাবে দরজার পাল্লার দিকে চেয়ে চমকে উঠলেন। ব্যাংকের সুদের ইনকাম ট্যাক্সের আওতা থেকে মুক্ত করার চেষ্টায় কিছুদিন ধরে ইনকাম ট্যাক্সের উকিলের বাড়ি ছোটাছুটি কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিলেন। দরজাটা এত রংচটা হয়ে গেছে লক্ষ্য করেননি। ভেতরে শ্যাওলা ধরেছে খোলা উঠোনে।
তাই তো। চা হয়েছে নাকি? উঁকি দিলেন রান্নাঘরের দিকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠবার আগে। ঠিকে ঝি বিনোদা উনুনে আগুন দিয়ে দেয়। রুইদাস চা করে ওপরে দিয়ে আসে। একটি পাজামা গেঞ্জি পরা লিকলিকে চাকর শ্রেণীর লোক বার হয়ে এলো। এ কোথা থেকে জুটল? ঠিক বিনোদার লোক। কিছুদিন হলো বিনোদার যা উরুরু ভাবগতিক হয়েছিল দেখে সন্দেহ হয়। বাড়িতে লোক এসেছে আজ নির্লজ্জের ধারী। বিনোদা কোথায়? কটমট করে তাকালেন মলি দত্ত। লোকটা যেন অবাক হলো। হাবা মতো একটু লোকটা। কে জানে, বোধহয় ভান করছে, বা বিনোদার নামই জানে না। ওদের প্রেমে আবার নাম কোনো কাজে লাগে না। ঝি কোথায়? এবার বললেন মলি দত্ত। বাজারে গেছে। এত সকালে বাজারে? তাছাড়া বাজার করে তো রুইদাস। হঠাৎ আলোক পেলেন মলি দত্ত। রুইদাস বোধহয় অসুস্থ। সকালে মলি উঠে চট করে বার হয়ে গিয়েছিলেন। সদর তখন খোলা ছিল। বোধহয় কোনো মতে বিনোদাকে দরজা খুলে দিয়ে চলে গেছে ঘরে রুইদাস। ওপরে যেয়ে খবর নেওয়া দরকার। হাবা মতো লোকটি ফ্যালফ্যাল করে ওর দিকে চেয়ে থেকে চলে গেল রান্নাঘরের মধ্যে। সেখানে চটপট করে কি যেন সবেগে ফুটে উঠল। এই লোকটাকে দিয়ে রান্না করাচ্ছে? রুইদাস ভালো করেই জানে উনি যার তার হাতে খান না। অসুখ হয়ে পড়েছে বলেই যে কোনো একটা লোককে দুম করে রান্নাঘরে বসিয়ে দেবে? কেন? মলি দত্ত গ্যাসে নিজেরটা করে নিতে পারেন, নিয়েও থাকেন, কারণ আজকাল প্রায়ই রুইদাসের রোগ হয়। অবশ্য কয়েকদিন ধরে শরীরটা মলি দত্তের যে ভালো যাচ্ছে না জানে রুইদাস। দিদির কষ্ট হবে ভেবেই সে লোক এনেছে নিশ্চয়। এত সকালে লোক পেল কোথায়? নিশ্চয় সেই সুযোগে বিনোদা নিজের নাগরটি ঢুকিয়ে দিল। একবার তাকে জিজ্ঞাসা না করে রুইদাস এমন করল? রাগত ভাবে মলি দত্ত হনহন করে সিঁড়ি বেয়ে উঠে গেলেন। সোজা তেতলার চিলেঘরে যেয়ে ব্যাপারটা দেখবেন। পথে বসার ঘর থেকে রেডিওর আওয়াজ শোনা গেল। নিশ্চয় মলি দত্তের বন্ধুবান্ধব কেউ সকালে উঠেই আড্ডা দিতে এসেছে। চিরকুমারী হলেই তার কাজকর্ম সময় অসময় থাকে না নাকি? বিরক্ত মুখে ফিরলেন মলি দত্ত তেতালার ছাদের সিঁড়ির মুখ থেকে। ভদ্রতার দাবি মানতেই হয়। বসবার ঘর থেকে পরম সপ্রতিভ মুখে এক মোটাসোটা বছর ৩০-এর মহিলা বার হয়ে এলেন। কোলে ক্রন্দনমান শিশু। আয়া, এবার বেবিকে নিয়ে যাও, দেখো ঠান্ডা লাগে না যেন। 2 দিন বার হয়নি, আজ থাকছে না, তাড়াতাড়ি ফিরো। কোথা থেকে উদয় হলো আয়া। বেবিকে নিয়ে সিঁড়ি দিয়ে নেবে গেল। স্তম্ভিত হয়ে মলি দত্ত দেখলেন, যেন নিজের বাড়ি ঘর লোকের বাড়ি বেড়াতে এসে কি করছে দেখো না। কিন্তু এটিকে মুখখানা চেনা চেনা, গলার স্বরটিও পরিচিত। হয়তো ছেলেবেলায় দেখেছিলেন, এখন বড় হয়ে বেড়াতে এসেছে। বন্ধুদের মেয়ের এত বয়স হবে না, অন্য কেউ। ঘরে কেউ আছে নিশ্চয় যে এদের সঙ্গে এনেছে। তিনি একা থাকেন বলে প্রায়শ বন্ধুরা নিজের নিজের আত্মীয় সহ সাক্ষাৎকার এসে থাকেন। মলি দত্ত বিস্মিত হলেন না, তবে একটু বিব্রত বোধ করলেন। নিঃসন্তান চিরকুমারীর ক্রন্দনপরায়ণ বাচ্চা দেখে যা হয়। বাচ্চার আবার খাদ্য জোগাড় করতে হবে এখন। বেড়াতে এসেছে দুগ্ধপোষ্য বাচ্চা নিয়ে। এত সকালে খাইয়ে আনেনি বোধ হয়। তবু মা বুদ্ধি করে কাছেই পার্ক দেখে পাঠিয়ে দিল বাইরে। এতক্ষণে নূতন মহিলার দৃষ্টি পড়ল মলি দত্তের দিকে। কাকে চান আপনি? মাপা ভদ্রতার কণ্ঠে প্রশ্ন এলো। মলি দত্ত অবাক হয়ে ভাবলেন, আমাকে চেনে না দেখছি, কার সঙ্গে এলো? তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি মিসেস নিয়োগী, এই বাড়ির কর্ত্রী।
এবার মলি দত্তের মাথার চুল খাড়া হয়ে উঠল। যত গল্প শুনেছেন বা পড়েছেন ডিটেকটিভ বা ডাকাতির মনে উদয় হলো। কয়েকদিন আগে পিস্তুত বোনের বাড়ি মোটর ডাকাতির কথাও মনে এলো। ব্যাপার সঙ্গীন দেখা যাচ্ছে। কেন ভোরবেলা দরজা খোলা রেখে বেরিয়ে এলাম? টেলিফোন শোবার ঘরে। উঁকি দিয়ে দেখা গেল দরজা বন্ধ, ঘর বন্ধ আছে। রুইদাস তাহলে এই বড় কাজটা করেছে ঘরটা বন্ধ রেখে। কিন্তু সে কোথায়? নিহত অথবা আবদ্ধ? মলি দত্ত মাথা ঠান্ডা করে ভাববার ও কাজ করবার চেষ্টা করলেন। মিসেস নিয়োগী বললেন, ঘরে বসবেন, চলুন। কি দরকার আপনার? আমার কাছে না আমার স্বামীর কাছে এসেছেন? স্বামী? সভয়ে মলি দত্ত জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী মানে মিস্টার নিয়োগী কি বাড়ি আছেন? হ্যাঁ, উনি এখনও ঘুম থেকে ওঠেননি। উনি সাদার্ন রেলের ট্রাফিক অফিসার। সরকারি চাকুরে আর যা হোক, অন্যের বাড়ি অনধিকার প্রবেশ করে বিছানায় শুয়ে নিদ্রা যাবে না। তবে ভান বা মিথ্যা নিশ্চয়। তার বাড়িতে এরা কে? বসবার ঘরে ঢুকে বিস্মিত মলি দত্ত। সমস্ত ঘর ওলটপালট। ভুল ঠিকানায় এলেন নাকি? না, এই তো ওর সোফা সেটি, অর্গ্যান। কিন্তু আরও অন্যান্য জিনিসের সঙ্গে অন্যভাবে সাজানো। ওর অনেক জিনিসপত্র, ছবি ইত্যাদি সব থেকে সরিয়ে ফেলা হয়েছে। এত অল্প সময়ে এত পরিবর্তন! নিজেদের জিনিসপত্র এনে ঘরটার রূপ বদলে কারা মলি দত্তের নিস্তরঙ্গ জীবনের তুফান তুলে দিল? কি করা যায়? কি করা যায়? নিশ্চিত হবার জন্য প্রশ্ন করলেন মলি দত্ত, বাড়িটার নাম্বার কত? কেন? 10 নং বিলওয়ান রোড। আপনি কত নাম্বার খুঁজছেন? কোনো সন্দেহ নেই, এই নাম্বার, এই রাস্তা ঠিক আছে। কতদিন এখানে আছেন আপনারা? এলোমেলো চিন্তা গুছিয়ে নেবার আশায় সময় কাটাতে চাইলেন মলি। বছর 10 হবে। মলি চমৎকৃত। তার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? সকালে তো মাথা ঘুরে বিশ্বজগৎ অন্ধকার হয়ে উঠেছিল, কিন্তু মোটামুটি সবই তো ঠিক আছে। প্রতারণা ঘটিত ব্যাপারই তাহলে। গাড়ি বোঝাই করে ওর মালপত্র সরিয়ে নিজেরা বসে গেছে। নিশ্চয় রেফিউজি, জবরদখল করেছে একা নারীর বাড়ি পেয়ে। এবার মামলা না ঠুকলে উঠবে না। হায় ঈশ্বর, শান্তিপ্রিয় মলি দত্তের জীবনে সহসা এমন দুর্যোগ দিলে! এবার মিসেস নিয়োগী সন্দিগ্ধ। আপনি যদি কোনো কোম্পানি থেকে কিছু নমুনা দেখাতে এনে থাকেন, দয়া করে তাড়াতাড়ি বার করুন। আমার স্বামী ঘুম থেকে উঠে এক্ষুনি অফিসে যাবেন। রান্নার লোকটি একদম বোকা আর আনাড়ি। আমাকে খাবার দিতে হবে তার। ভদ্রতা সহ উঠতে বলা, বুঝলেন মলি দত্ত, কিন্তু শক্ত হয়ে বসলেন। নমুনা দেখতে চাও বটে, তুমি কত বড় ধরিবাজ রেফিউজি দেখে নেব। নমুনা আনিনি কিছু। এক সময়ে এই বাড়িটা চেনা ছিল। তেতলার চিলেকোঠার চাকরটি কোথায়? ও, কিন্তু তেতলায় চাকর কেউ নেই তো। ওটা আমাদের মালগুদাম। মেয়েটি ভদ্রঘরের মতো দেখতে, মুখখানিও চেনা চেনা, অথচ এমন ধাপ্পাবাজ। হয়তো বাড়িতে কোনো দিন ভিক্ষা চাইতে এসেছিল, সামনে রাস্তায় ঘোরাঘুরি করত, তাই চেনা লাগছে। রাতারাতি ভালো জামা কাপড় পরে বাড়ির কর্ত্রী সেজে বসেছ। মলি দত্ত বুঝলেন, থানা পুলিশ না করে এমন জবরদখলিদের নড়ানো যাবে না। উকিলবাবুকে যদি একটা টেলিফোন করতে পারতেন। মিসেস নিয়োগী অসহিষ্ণু হয়ে উঠে দাঁড়িয়েছেন। নমস্কার, আমি আর বসতে পারছি না। এক্ষুনি আমার আয়া বেবিকে নিয়ে ফিরবে। আপনি উঠুন। বেশ ভদ্রঘরের চাল শিখেছ। আয়া, বেবি,
সকলকে সাজিয়ে এনেছ দিব্যি, আবার আমাকে উঠিয়ে দিচ্ছ। এত আস্পর্ধা! গলার সুরটা পর্যন্ত এতই নকল যে চেনা চেনা লাগছে, চারপাশে অষ্টপ্রহর সোনা সোসাইটি গার্লদের মতো। সকালে অগোছালো হলেও বেশভূষা চমৎকার। অবশ্য এসব না করলে বাড়ির মালিক সাজা যাবে না। চালচলন দেখে কে বলবে জবরদখলের রেফিউজি? হঠাৎ কেমন রাগ হয়ে গেল। স্বামীও সুপ্ত হাবা চাকুর নিচে, কাছাকাছি দ্বিতীয় ব্যক্তি নেই। সতেজে বলে উঠলেন মলি, আচ্ছা লোক আপনি, আমারই বাড়িতে বসে আমাকে ওঠাচ্ছেন? ভদ্রমহিলা চমকে উঠলেন, মুখখানা সাদা হয়ে গেল। কেমন যেন এক দৃষ্টে মলি দত্তের দিকে তাকিয়ে রইলেন। ওষুধ ধরেছে দেখে মলি দত্ত আশ্বস্ত হয়ে আরও তেজে সজোরে বললেন, হাজতে যাবেন না সোজাসুজি মালপত্র তুলে বিদায় হবেন? মিসেস নিয়োগী দরজার দিকে পায়ে পায়ে এগিয়ে গেলেন। মলি দত্ত সজাগ ছিলেন। তড়াক করে উঠে দরজা রোধ করলেন। কোনো ফল হবে না। যদি চেঁচাতে যান মুখ চেপে ধরব। চুপ করে বসুন ফের। মিসেস নিয়োগী কাঁদো কাঁদো সুরে বললেন, আপনি এমন করছেন কেন? কোথা থেকে এসেছেন শুনি? লুম্বিনী পার্ক? মাথায় আগুন জ্বলে উঠল মলির। একটি চমৎকার ইংরেজি গল্পের কথা মনে পড়ল। তার জীবনও কি একই পরিস্থিতি, ভিন্ন কারণে ভিন্ন প্রকারে? পুনরাবৃত্তির ছকে তিনিও পড়ে গেলেন বুঝি? চিৎকার করে উঠলেন মলি দত্ত, আমাকে পাগল সাজানো হচ্ছে না? দরজার কাছে চটির শব্দ। স্লিপিং স্যুট পরা এক বছর ৩৬-এর ভদ্রলোক সদ্য ঘুম ভেঙে উঠে এসেছেন বোঝা যায়। কি হয়েছে ঘরে? এত চেঁচামেচি কেন? মিসেস নিয়োগী এবার কেঁদে ফেললেন। হিমাংশু, তুমি এসেছ, বাঁচালে। দেখো, এই পাগল আমাকে আটক করেছে। তাই নাকি? ঘরে এলেন হিমাংশু নিয়োগী। অন্যের বাড়ি চড়াও হয়ে এসব কি হচ্ছে? ভালো চান তো চলে যান। ভদ্রলোকের মেয়ে দেখছি, নইলে থানায় খবর দিতে বাধ্য হব। দিন না, আমিও তাই চাই। থানায় যাবার মুখ আছে আপনাদের? অন্যের বাড়ি জবরদখল করেছেন, আমার বাড়ি বসে আমাকেই থানা দেখাচ্ছেন। হিমাংশু ভালো করে দেখলেন যে, তারপরে স্ত্রীকে বললেন, ডার্লিং, একে উত্তেজিত করো না। যা বলে সায় দিয়ে যাও, দেখি কি করা চলে। হ্যাঁ, আপনারই বাড়ি, স্বীকার করছি। তারপর? মলি দত্ত বিমূঢ় হলেন। এ কি কথা? এমনটি তো হবার নয়। তার মাথা সত্যই খারাপ হলো নাকি? চাপা সুরে মলি বললেন, মাথাটা কেমন করছে, জল। মিসেস নিয়োগী বিগলিত হলেন। স্বামীকে বলেন, আহা বেচারি, কোথা থেকে পালিয়ে এসেছে বলতে পারছে না। আজকাল প্রায়ই এমন দেখা যাচ্ছে পথে ঘাটে। জল দিলেন তিনি। জল খেয়ে ও মাথায় দিয়ে মলি সুস্থ হলেন। পরিস্থিতি আর তাঁর বোধগম্য নয় বুঝে সোজাসুজি প্রশ্ন করলেন, এই বাড়ি সত্যি আপনাদের? ভাড়া করেছেন? না তো, আমার স্ত্রী বাড়িখানি তার আত্মীয়ের কাছ থেকে পেয়েছেন, বিয়ের আগেই আমাদের। হিমাংশু উত্তর দিলেন। মিসেস নিয়োগী বললেন, বলছিল বাড়িটা চেনা, হয়তো মাসির কোনো বন্ধু, হয়তো চেনা বাড়িটাই পাগল হয়ে খুঁজে নিয়েছে। কি বিপদ! মাসির বন্ধু? আপনার মাসি কে? কেন, মলি দত্ত। 10 বছর আগে বাড়িখানা পেয়েছি, বললাম তা। অনিচ্ছুক স্বরে উত্তর। আপনি? তুমি? নাম কি তোমার? যমুনা, ওর বোনঝি হই। রুদ্ধশ্বাসে মলি বললেন, যমুনা? যমুনা, এত বুড়ো হয়ে গেলি? প্রেম ভাসিনকে শেষ পর্যন্ত বিয়ে করিসনি? কিন্তু আমি তো
বুঝতে পারছি না কিছু। যমুনা, আমাকে চিনতে পারছিস না? না তো। যমুনার স্বরে বিস্ময়। তাহলে আমাকে কে চিনবে? আমি দাঁড়াবো কোথায়? বাড়িঘর বদলে গেছে, সকলে বদলে গেছে। নিরালম্ব শূন্যে ত্রিশঙ্কু তিনি ঝুলছেন। কেউ না চিনলে রাতারাতি মলি দত্ত যে নাস্তি হয়ে যাবেন। কে চিনবে? রবি তলাপাত্র, যে ফিরে গিয়েছিল কেবলমাত্র ছোটজাত হবার অপরাধে। মলির জীবনের অনন্ত বসন্তের দ্বার সেদিন থেকে রুদ্ধ হয়ে গেছে। কিন্তু কথা ছিল অনন্ত বসন্তের রুদ্ধ দ্বারের ওপাশে চিরবদ্ধ কৃতাঞ্জলি রবি দাঁড়িয়ে থাকবে। চিরদিন রবির দ্বার খোলা থাকবে। রবি আসুক, রবি এসে পাশে দাঁড়াক। রবি যাকে ফিরিয়ে দিয়েছেন, সে পাশে এলে আর নাস্তি হয়ে যাবেন না মলি। আর একা অপরিচিত জগতের চিরবিস্ময়ের রূঢ় আঘাত দূরে সরিয়ে রাখার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে না। নিঃসঙ্গতার সঙ্গ সুন্দর হয়ে উঠবে। সমস্ত শূন্য একমাত্র পূর্ণ করে দিতে পারে রবি। যাকে তিনি সরিয়ে দিয়েছেন, ভুল করে সঞ্জীবিত করে তুলবে রবি। তিনি বাঁচবেন রবির মধ্যে। রবি তলাপাত্র, এই নাম্বারে টেলিফোনে করে এক্ষুনি ডাকুন। সে আমাকে চেনে। মাসির বন্ধু রবিদাকে চেনে ভালো করে, টেলিফোন পর্যন্ত মুখস্থ। যমুনা অবাক হল। তাই হয়, উন্মাদের মাথায় একটা দুটো বস্তু গেঁথে থাকে। যা হোক, যা বলছে করে যাও। কোনো মতে শান্ত রেখে এর একটা ব্যবস্থা করা দরকার। তাছাড়া রবিবাবু হয়তো চিনতে পারেন, আমাদের সাহায্য করতে পারবেন। হিমাংশু স্ত্রীকে উপদেশ দিলেন। রবিবাবুর বাড়ি নিকটে। চট করে গাড়ি চড়ে এসে গেলেন। একে চেনেন? দুই বিপন্ন স্বামী স্ত্রীর সংগ্রহ প্রশ্নের উত্তরে রবি তলাপাত্র মাথা নাড়লেন। রবি এমন হয়ে গেছে, মাথা ভরা পাকা চুল, 50-এর কম লাগে না বয়স। রবি তাকে চিনল না। কি করা যায় বলুন তো? কি বলবো বলো? যার বন্ধু সেই নেই যখন। রবি মৃদু বিষণ্ণ স্বরে উত্তর দিলেন। সেই নেই? মলি দত্ত নেই? অসম্ভব। আমি নেই? মিথ্যা কথা, ষড়যন্ত্র করছে সকলে মিলে। এই তো আমি রয়েছি। পা ঠুকে উঠে দাঁড়ালেন মলি। কিন্তু কে তাকে চিনবে? নাস্তি থেকে আস্তিতে কেমন করে ফিরবেন তিনি? প্রেম যখন তাকে ভুলে গেছে। মাথাটা কেমন করে যে। যাই, আমার শোবার ঘরে দরজা বন্ধ করে দিই। মায়ের স্নেহময় কোলের মতো সেই পুরনো ভাঙা খাটখানাতে শুয়ে পড়ি। সেখানে তো আশ্রয় আছে। দরজা খোলা ছিল। শোবার ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করলেন মলি দত্ত। এবার মুক্তি, এবার শান্তি। আহ। রুইদাস চায়ের ট্রে দরজার কাছে নামিয়ে রাখল। বারবার ঠেললেও দরজা খুলছেন না দিদি। কদিন থেকেই শরীর খারাপ বলছিলেন। আজ ভোরবেলা বেড়াতেও বার হননি। বিনোদাকে দরজা খুলে দিয়ে চা তৈরি করছে রুইদাস। বিনোদা নিচে বাসন মাজতে বসেছে। দিদি কি খাবেন শুনে বাজারে যাবে রুইদাস। বয়স হয়ে গেছে, আর পারা যায় না। কিন্তু তাহলে দিদিকে দেখার লোক থাকবে না। দরজায় ঘা দিতে লাগলো রুইদাস। মলি দত্তকে বার করা হলো। দরজা খোলা পেয়ে নয়, দরজা ভেঙে। মলি দত্তকে নয়, তাঁর মৃতদেহকে। খাটের হাতল ভেঙে মেঝেতে পড়েছিলেন খাটের নিচে। মলি দত্ত সামলে নিতে পারেননি।
এক মুহূর্তে অনন্তে স্তব্ধ হয়ে গেল। অনন্তকে, ভবিষ্যৎকে হাতের বেষ্টনের মধ্যে পেয়ে গেলেন কোনো এক মলি দত্ত।